তো অনেক কথা বলছি, এবার আসে কাজের কথা। আমরা সবসময় স্টুডেন্ট হচ্ছে তিন প্রকার। স্টুডেন্ট তিন প্রকার। এক শ্রেণীর স্টুডেন্ট আছে ভালো রেজাল্ট করতে হবে এই প্রত্যাশায়, স্যারে যদি একদিনও বন্ধ না দেয় তাতেই খুশি। স্যারে যদি বন্ধ না দেয় তাতেই খুশি। আরেক শ্রেণীর স্টুডেন্ট হচ্ছে মোটামুটি পাস করে চলে যেতে পারলে আর, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্ট। এরা টুকটাক বন্ধ চায় আর কি, লম্বা বন্ধ চায় না, একটু বন্ধ দিলে ভালো হয়। আর তৃতীয় শ্রেণীর স্টুডেন্ট আছে শুধু পাস করতে পারলেই হয়, এদের বন্ধ আছে লং টাইম। আচ্ছা যাবো না, কি হয়েছে, 2 মাস পরে গেল পাস করবো, সমস্যা নেই। তো স্যারেরা সবসময় আশা করে এই শ্রেণীর স্টুডেন্ট যারা কন্টিনিউ চিন্তা করে যে আমি একজন ভালো ব্যারিস্টার হব, আমি একজন ভালো উকিল হব, আমি একজন বড় ব্যাংকার হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, মানে যাদের ভিতরে একটা আশা থাকে। সবসময় স্যারেরা এমন স্টুডেন্টই আশা করে। আশা এতদিন আমরা যা করছি তার আলোকে প্রথম অধ্যায় থেকে আলোচনা করি। প্রথম অধ্যায় কি আছে? প্রথম অধ্যায় আছে বাস্তব সংখ্যা। কি আছে? বাস্তব সংখ্যা। একটা জিনিস কঠিন কখন হয়? আগে থেকে যদি মনে করি এটা কঠিন, তাহলে কঠিন হয়ে যায়। আগে যদি মনে করি ইজি, তাহলে বিষয়টা ইজি হয়ে যায়। আমরা কোনো কিছু যেন কঠিন ভাবে না নিই, কোনো কিছুই কঠিন ভাবে না নিই। আসলে সবকিছু হচ্ছে ইজি। কেন? এই গল্প তোমাদের অনেক আগেও বলছি, যদি কখনো কোনো পাহাড়ের কাছে যায় দাঁড়াও, আর যদি দেখো পাহাড়ের উপরে অনেক লোক হাঁটাহাঁটি করতেছে, কিন্তু তুমি ওঠার সুযোগ পাইতেছো না, তার মানে হচ্ছে তুমি পথ চেনো না। যেহেতু উপরে লোক হাঁটাহাঁটি করতেছে, তার মানে হচ্ছে উপরে উঠা যায়। নিশ্চয়ই রাস্তা কোথাও না কোথাও আছে, হয়তো আমি সেটা খুঁজে পাচ্ছি না। তো সেক্ষেত্রে কি রাস্তা না পাইলেও টেনশনের কিছু আছে? আমি মনে করি নাই। কেন নাই? যেহেতু কিছু লোক উপরে হাঁটাহাঁটি করতেছে, এরা যেহেতু ওঠার রাস্তা পাইছে, তা আমি একটু খোঁজাখুঁজি করলে রাস্তাটা পাওয়া যাবো, তাই না? আর যদি বসে বসে টেনশনে ঘামাসি, কি লাভ হবে? কোনো লাভ হবে না, একটু খোঁজাখুঁজি করলে পাওয়া যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি যায় দেখি পাহাড়ের উপরে কেউ নাই, তখন কি হবে? তাহলে পাহাড়ে ওঠা যায় না, নাকি? না। আমার থিওরি হচ্ছে, এখন আমাকে ভাবতে হবে, কেউ যখন পাহাড়ে উঠতে পারে নাই, তাহলে আমি পাহাড়ের উপরে উঠে দেখাই দিব যে পাহাড়ের উপরে ওঠা সম্ভব। আমি রাস্তাটা তৈরি করে দিব, পরে অন্য কেউ দেখে দেখে উঠবে। কথা বুঝতে পারছো? কিন্তু নেগেটিভ চিন্তা কখনোই করব না। এক হচ্ছে লোক আছে, রাস্তা চিনি না, রাস্তা খুঁজে বের করে উপরে উঠে যাবো। আর হচ্ছে কেউ নাই, যা দেখলাম সব ফাঁকা, আমি একমাত্র ফিরলে, পাহাড় অনেক উঁচা, তাহলে আমি এটাই মনস্থির করলাম যে রাস্তাটা আমি খুঁজে বের করে উপরে উঠবো, তারপর সবাইকে দেখাই দিব আসলে উপরে ওঠা যায়।
বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যাটা আসলে কি? বাস্তব সংখ্যা হচ্ছে তুমি তোমার ছোটবেলা থেকে প্লে নার্সারি থেকে আজ পর্যন্ত যতগুলো সংখ্যা দেখে আসছো সবগুলো সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। অর্থাৎ তুমি আসলে এই পর্যন্ত অবাস্তব সংখ্যা দেখো নাই। কি বলতেছিলাম? বাস্তব সংখ্যা আসলে প্রথমে বাস্তব সংখ্যা বলছিলাম ছোটবেলা থেকে যা দেখে আসছে সবই হচ্ছে বাস্তব সংখ্যার উদাহরণ দিয়ে শেষ করতে পারবো না, তবে অবাস্তব সংখ্যা দিয়ে শেষ করতে পারবো। এই জন্য অবাস্তব সংখ্যাগুলা দেখি, ঠিক আছে? যেমন ধরো -2, এই ঋণাত্মক সংখ্যা কখনো বর্গমূল হয় না। ঋণাত্মক সংখ্যা কোনোদিনই বর্গমূল হয় না। ফলে তোমরা যদি এরকম কোনো সংখ্যা দেখো -1, -5, -4, সবগুলোই হচ্ছে অবাস্তব। এগুলো হচ্ছে অবাস্তব। তাহলে এখন অবাস্তব দেখলেই বুঝতে পারবো বাস্তব কি, নাকি? অর্থাৎ যদি শুধু √2 থাকে, যদি শুধু √2 থাকে তাহলে এটা বাস্তব, আর যখন এই √2 সামনে একটা মাইনাস চিহ্ন থাকবে তখন এটা অবাস্তব। স্যার যদি √2 না থাকে তাহলে এটা কি বাস্তব? কথা শেষ করে তারপরে নিজে বুঝে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে অবাস্তবটা চিনলাম, ঠিক আছে? তোমার আপু একটা আপেল কিনে আনছে, এটাকে 5 ভাগ করে যদি তোমাকে 2 ভাগ দেয় সম্ভব না? সম্ভব না। এটাকে 5 টুকরা করলে ছুরি দেয়া, 5 টুকরা করে তোমাকে 2 টুকরা দিয়ে দিল, সম্ভব? জি স্যার। তোমাকে 3 টুকরা দিল, সম্ভব? 4 টুকরা দিল, সম্ভব। সম্ভব। 5 টুকরা দিল, পুরোটাই দিয়ে দিল। পুরোটা দিয়ে দিল। জি স্যার। আচ্ছা, তাহলে আপেলটাকে 2 টুকরা করা যায়? জি স্যার। আপেলটাকে 3 টুকরা করে তোমাকে 1 টুকরা দিতে পারে? জি স্যার। এগুলো তাহলে সবই বাস্তব। জি স্যার। এখন 3 টুকরা করলো, 2 টুকরা করলো, 1 টুকরা করলো, 1 টুকরা আসলে বিষয়টা কি? 1 টুকরা আছে তোমাকে পুরোটা দিয়ে দিল। 1 টুকরা করলো মানে হচ্ছে তোমাকে সম্পূর্ণটাই দিয়ে দিল। তার মানে এটা কোনো টুকরা না, আসলে সম্পূর্ণটাই তোমাকে দিয়ে দিছে। তাহলে আমরা 3 থেকে বা 5 থেকে আমরা 5 থেকে 1 পর্যন্ত আসছি এবং এগুলো সবই বলছে যে সম্ভব। যে তোমার 5 টুকরা করে 1 টুকরা দিল, সম্ভব। 3 টুকরা করে 1 টুকরা দিছে, সম্ভব। 2 টুকরা করে 1 টুকরা দিছে, সম্ভব। 1 টুকরা করে 1 টুকরা দিছে। এটা আসলে কথাটা ঘুরাইতে হবে যে আসলে 1 টুকরা করে তো দেওয়া সম্ভব না, 1 টুকরা মানে পুরোটাই দিয়ে দিছে, ঠিক আছে? তাহলে এর নিচে কি আছে? 0 টুকরা। ধারাবাহিকভাবে আসতেছি না, 5 টুকরা, 4 টুকরা, 3 টুকরা, 2 টুকরা, 1 টুকরা, এরপরে কি? 0 টুকরা। এখন 0 টুকরা করে তোমাকে 1 টুকরা দিল, এটা কি হচ্ছে? কি? স্যার মানে পুরোটাই দিয়ে দিল। কিছুই নাই। কিছুই নাই। পুরোটা তো 1 টুকরা যখন ছিল তখনই তো পুরোটা নিয়ে গেছে। 0 টুকরা আসলে কখনো 0 টুকরা করা যায় না। 1000 টুকরা করা যাইতে পারে, এটাকে গুছু গুছু করে কাটা 1000 টুকরা করা যাইতে পারে, কিন্তু 0 টুকরা করা যায় না। যায় না। এটাই হচ্ছে অবাস্তব। এটাকে বলে অসংজ্ঞায়িত। কি? অসংজ্ঞায়িত অবাস্তব। তাহলে এই দুইটা জিনিস পাইলা, অবাস্তব আর বাকি যা আছে সবই বাস্তব। আর বাকি যা আছে সবই বাস্তব। এই জন্য বলছিলাম অবাস্তব নিয়ে আলোচনা করলে সহজ হয়, তাহলে বাস্তবটা বুঝতে পারবে। তাহলে শুধু যে কোনো সংখ্যার ঋণাত্মকের উপর বর্গমূল থাকলে এটা অবাস্তব, আর শূন্য কোনো ভগ্নাংশের নিচে শূন্য থাকলে সেটা অসংজ্ঞায়িত অবাস্তব।
তাহলে এই হচ্ছে অবাস্তব, তাহলে বাকি সবই হচ্ছে বাস্তব। ঠিক আছে, অর্থাৎ বাস্তবের কোনো অভাব নেই। তোমাদের প্রথমেই বলছিলাম যে প্লে নার্সারি থেকে শুরু করে আজ পর্যন্ত তোমরা যত সংখ্যার সাথে পরিচিত হইছো, কখনো কি -2 কে রুট করছো? না। এখানে বলছিলাম যে তোমাদের সাথে পরিচিত সব সংখ্যাই হচ্ছে বাস্তব। আচ্ছা, এই বাস্তব সংখ্যা হচ্ছে দুই প্রকার। বাস্তব সংখ্যা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মূলদ, আরেকটা হচ্ছে অমূলদ। একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। এখন আমাদের জানতে হবে মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যা আর হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাটা হচ্ছে মূলত এমন যে যে সংখ্যাটাকে লেখা যায়, যে সংখ্যাটাকে লেখা যায়, আনুমানিক ধরতে হয় না, আনুমানিক ধরতে হয় না, লেখা যায়। একটু বললেই বুঝতে পারবো যে কি রকম। ধরো 5, এটা হচ্ছে মূলদ। এই 5 কে তুমি যদি রুট করো কি পাওয়া যাবে? আমরা মাঝে মাঝে এমন কোন সংখ্যা দেখি 3.33333333 চলতেই থাকে, আছে না? এটা শেষ মাথা কোথায় তুমি কি জানো? এটা শেষ মাথা আমরা জানি না। আবার কিছু কিছু ভাগ করলে এমন হয় 15.23 শেষ, আর কিছু থাকে না, নাকি? আবার কিছু কিছু ভাগ এমন আছে 3.123530216532980 চলতেছে। এটাও চলতেছে, এটাও চলতেছে। এটাকে সংক্ষেপে আমরা বলি অসীম, অসীম যার শেষ নাই। এটাও চলতেছে, এটাও চলতেছে, এটাও অসীম, এটাও অসীম, এটাও অসীম। তবে এই অসীমটাকে সসীম করার নিয়ম আছে, এই অসীমটাকে সসীম করার কোনো নিয়ম নাই। এই জন্য এটা হচ্ছে অমূলদ, আর এই তিনটাই হচ্ছে এই দুইটা হচ্ছে মূলদ। এই দুইটা হচ্ছে মূলদ, এটা হচ্ছে অমূলদ। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? লেখো, সংজ্ঞা লেখো কোথায়? যে সকল ভগ্নাংশের হর ও লব, যে সকল ভগ্নাংশের হর ও লব পূর্ণ সংখ্যা, যে সকল ভগ্নাংশের হর ও লব পূর্ণ সংখ্যা, অর্থাৎ p/q, উপরে p নিচে q, p/q আকারে লেখা যায় তাকে মূলদ সংখ্যা বলে। কি বলছে সংজ্ঞা? সংজ্ঞার সাথে কিছু উদাহরণ আমরা দেখে নিই। যে সকল ভগ্নাংশের হর ও লব, ভগ্নাংশ বললেই মাঝখানে একটা টার্ম হবে, না হয় না? জি স্যার। হর ও লব 3/7, এটা কি পূর্ণ সংখ্যা না অপূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা। এটা কি পূর্ণ সংখ্যা না অপূর্ণ সংখ্যা? যে সকল ভগ্নাংশের হর ও লব পূর্ণ সংখ্যা, ঠিক আছে?
অর্থাৎ p বাই q আকারে লেখা যায়। এটা হচ্ছে রূপক, p বাই q হচ্ছে সংকেত, p বাই q মানে এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, এরকম লেখা যায়। তাহলে এরকম লেখা যায় না এমন কিছু আছে? আছে। তো পাশাপাশি বলে দাও 1.2396058 তাহলে আমরা ভগ্নাংশকে মানে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে নেওয়ার একটা নিয়ম জানি। দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য বসাইলে হয়ে যায়। দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে, যেমন নরমালি বলি 1.25, এটা হচ্ছে এই দশমিকের জন্য 1 আর এই দুই সংখ্যার পরিবর্তে দুইটা শূন্য, আর উপর হবে 125 এই। অর্থাৎ দশমিকের পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য বসবে। দশমিকের পরিবর্তে 1 বসাইবা, যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য বসাইবা। তাহলে এখন উপরে হচ্ছে 125, নিচে হচ্ছে 100। তো এটা কি পূর্ণ সংখ্যা না পূর্ণ সংখ্যা না? 100 এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা। তাহলে আমরা সংজ্ঞায় বলছিলাম যে সকল ভগ্নাংশের হর এবং লব পূর্ণ সংখ্যা, অর্থাৎ p বাই q আকারে লেখা যায়। তাহলে এটাকে এরকম ছিল, পরে এইভাবে লিখছি, অর্থাৎ p বাই q আকারে লেখা গেছে। তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। এটা ভাঙায় আসো, দশমিক পরিবর্তে কতগুলো শূন্য? ইউ ডোন্ট নো, আমরা কেউ জানি না, আমিও জানি না, ঠিক আছে? আমিও জানি না উপরে কয়টা শূন্য, নিচে কয়টা শূন্য, নিচে কয়টা শূন্য, উপরে কয়টা সংখ্যা। তাহলে আমাদের যে সংখ্যাগুলো বারবার করে বলতেছি, যে সকল ভগ্নাংশের হর ও লব পূর্ণ সংখ্যা, এটা কি পূর্ণ করতে পারছি? না, এখানে তো আরো শূন্য বাকি আছে, কিন্তু কতগুলো শূন্য যে বসাবো সেটা আমি নিজেও জানি না, তোমরা তো জানোই না। তাহলে এটা কি পূর্ণ করা সম্ভব? সম্ভব না, কারণ যতক্ষণ আমি শেষ না জানি। যেমন এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, তাহলে দুইটা শূন্য হবে। যদি দশমিকের পরে পাঁচটা সংখ্যা থাকতো, পাঁচটা শূন্য হবে। আমি এটা একটা শেষ জানি, কিন্তু এই সংখ্যাটা শেষ জানি না, জানি না। তাহলে যে সংখ্যাটা শেষ জানি না, সেই সংখ্যার শূন্য এখানে তুমি জানো না কতগুলো বসাইবা, এর অর্থ হচ্ছে এটাও পূর্ণ সংখ্যা না, এটাও পূর্ণ সংখ্যা না। তাহলে এখানে হর এবং লব দুইটাই অপূর্ণ সংখ্যা। তাহলে এখন আমরা অমূলদ সংখ্যার সংজ্ঞা কি লিখব? যে সকল ভগ্নাংশের হর ও লব অপূর্ণ সংখ্যা। অপূর্ণ সংখ্যা, হ্যাঁ তুমি যেটা বলছো ওটা লিখলেও হবে, মানে পূর্ণ সংখ্যা নয়। তো পূর্ণ সংখ্যা নয় শব্দটাই তো অপূর্ণ সংখ্যা নাকি? যে সকল ভগ্নাংশের হর ও লব অপূর্ণ সংখ্যা, অর্থাৎ p বাই q আকারে লেখা যায় না, তাকে অমূলদ সংখ্যা। এখন আমরা কি মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার মধ্যে যে পার্থক্যটা আছে সেটা কি বুঝতে পারছি? কার কার কাছে মূলদ আর অমূলদ অনেক কঠিন লাগে? মূলদ মানেই হচ্ছে যে সকল সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা থাকবে, হর এবং লব দুইটার ভিতরে পূর্ণ সংখ্যা থাকবে। আর যে সকল ভগ্নাংশে হর ও লবে পূর্ণ সংখ্যা থাকবে না, সেটি হচ্ছে অমূলদ সংখ্যা। ইসলা তুমি কি বোঝো না এগুলো? কোথায় সমস্যা কোথায়? সমস্যা নেই, বাসায় একটু পড়তে হবে। সংজ্ঞা যেটা লিখে দিলাম বাসায় পড়বা। তবে প্রথম শর্ত হচ্ছে যে ভালো করে বুঝা যাইতাম বিষয়টা। এখন মূলদ সংখ্যা বললেই তোমার থেকে তুমি একটা সংখ্যা লিখতে পারবা তো? মূলদ সংখ্যা লেখা দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস। যা খুশি তাই লিখে দিলেই মূলদ সংখ্যা হয়ে যাবে। যা খুশি তাই লিখে দিলেই মূলদ সংখ্যা হয়ে যাবে। শুধু এখানে পূর্ণ সংখ্যা লিখতে হবে। তাহলে 6/5 কি মূলদ সংখ্যা? হ্যাঁ শিওর, না কেন? এটা একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা, অবশ্যই মূলদ সংখ্যা। স্যার 5/6 কিভাবে হয়? তো অবস্থা হবে না কেন? না কেন, আমরা ক্লাস 3 থেকে শিখে আসছি 6/5 মানে হচ্ছে এক সমস্ত 5 এর 1, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ। সো ফরম্যাট তো এটা আছে, এটা অবাস্তব না, এটা বাস্তব। ঠিক আছে? মূলদ সংখ্যা সবসময় ভগ্নাংশই হবে না?
নাও হইতে পারে, নাও হইতে পারে, শুধু 3 এটা মূলদ সংখ্যা। তো এখন এটা নিচে কি এক নাই? অবশ্যই আছে। নাই? জি স্যার আছে। আছে। সো যে কোনো সংখ্যায় তুমি ভগ্নাংশ দিয়ে লিখতে পারবে, তাই না? যে কোনো পূর্ণ সংখ্যা, শুধু সংখ্যা যদি হয় এটা অবশ্যই মূলদ সংখ্যা। কি কথা বুঝে গেল? সবই মূলদ সংখ্যা, এটা আরো সহজ মূলদ সংখ্যা, তাই না? আচ্ছা, এখন তোমাকে নিজে থেকে যদি বলে যে একটি অমূলদ সংখ্যার উদাহরণ দাও, তাই তো বিপদ স্যার অসীম একটা সংখ্যা। জি স্যার, অসীম একটা সংখ্যা। জাস্ট অসীম একটা সংখ্যা লিখে দিলেই হবে, আহামরি কিছুই না। জি স্যার। রিপিট যেন না হয়, রিপিট বুঝো তো? জি স্যার, একই সংখ্যা বারবার। রাইট, একই সংখ্যা বারবার, যেমন একটাকে দেখাছিলাম 1.33333333, এটা রিপিট হয়েছে, জি স্যার। এমন যেন না হয় 2.66666666 এরকম, এগুলো রিপিট হচ্ছে, এগুলো মূলদ অমূলদ সংখ্যা না? জি স্যার। এগুলো অমূলদ সংখ্যা না। না। ক্লিয়ার তো? জি স্যার। স্যার যদি 5.8 তারপর দুটো 3 থাকে তখন 5.8 তারপর যদি দুটো 3 থাকে 232323 এটা মূলদ সংখ্যা। জি স্যার 5.8 জি স্যার তারপর কি লিখছি? 23232323 এটা রিপিট হইতেছে না? জি স্যার। একই সংখ্যা রিপিট হচ্ছে না? আবার যদি এমন হয় 5.125125125 রিপিট তো হইতেছে। জি স্যার। এখানে যেমন একটা সংখ্যা রিপিট হয়েছে, এখানে দুইটা সংখ্যা রিপিট হয়েছে, আর এখন যখন বলছি 5.125125125 কয়টা রিপিট হচ্ছে? রিপিট তো হইতেছে, জি স্যার। তাহলে এগুলো সবই হচ্ছে 5.8 এর পরে শুধু 3 থাকে ওইটা মূলদ সংখ্যা। তার আগের মূলদ সংখ্যা না, ওইটা বলে নাই, ওইটা বলছে 5.3 শুধু এটা বলে। না না, না 5.83 তারপর অনেকগুলো 3 সেটা কি মূলদ সংখ্যা? 5.83 জি স্যার এরপর আবার অনেকগুলো 3 তাহলে একটা মূলদ। কেন এটা রিপিট হইতেছে না? জি স্যার এটা হলো ত্রিকোণ। রিপিট হইলেই তো মূলদ। সেটা মূলদ কেন? এটা কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়? এই ডট ডট না দাদা আগে যাবে। ডট ডট তো দিস। স্যার না এই যে যেটা মাত্র লিখলেন সেটা। আচ্ছা, ধরো ডট ডট দিয়ে দিলাম, তাহলে তো আর হবে না। वैसे কি বলতে চাও ভালো করে বলো। স্যার তাহলে এটা কি ভগ্নাংশ? আসলে তোমাদের প্রত্যেকেরই এই প্রশ্নটাই করা উচিত ছিল, কিন্তু কেউ করো না, আমি ইসলাম বাইসে গেছে। এটার ভিতরে বলছিলাম দশমিকের পরিবর্তে এক দিব, যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য বসাবো, কিন্তু কতগুলো সংখ্যা আছে আমি জানি না, অতএব আমি নিচে কতগুলো শূন্য দেব জানি না, এই জন্য বলছিলাম এটা নিচে অপূর্ণ সংখ্যা, উপরেও অপূর্ণ সংখ্যা। এইটা কয়টা 3 আছে আমি কি জানি? সেটা তো আপনি না বললেন বের করা যাবে। জি স্যার এই আত্মবিশ্বাস নিয়েও বলছি, ঠিক আছে? হ্যাঁ, আমি আগেই বলে রাখছিলাম এটা বের করা যে যাবে। এটা বের করা যাবে। যাবে, তবে কিভাবে যাবে সেটা এই মুহূর্তে আলোচনা করব না, পার্ট বাই পার্ট একসঙ্গে চলে আসবে, ঠিক আছে? তাই এবার কথা বলছো, এটাও নিচে কতগুলা শূন্য লিখবা তার কোনো লিমিটেশন নাই, বাট এটা অন্য একটা ফরম্যাটে বের করা যাবে। বের করা যাবে, ঠিক আছে? কিন্তু এটার কোনো ফরম্যাট নেই, এই জন্য এটা অমূলদই থাকবে, এইগুলো সব মূলদ, ঠিক আছে? আচ্ছা, এই মূলদ সংখ্যা হচ্ছে দুই প্রকার। মূলদ সংখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে ভগ্নাংশ। মূলদ সংখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। যেটা তুমি একটু আগে প্রশ্ন করছো যে মূলদ সংখ্যা কি খালি ভগ্নাংশই হবে সব, এই যে এখানে বলে দিলাম, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা দুই প্রকার। পূর্ণ সংখ্যা দুই প্রকার, আমার বাসায় যা বলো না, সারা দাগ দিছে তিনটা, মুখে বলছে দুই। পূর্ণ সংখ্যা দুই প্রকার। দুই প্রকার, একটা হচ্ছে
আহ, ধনাত্মক ধনাত্মক শুনছো নিশ্চয়। জি স্যার। আরেকটা হচ্ছে ঋণাত্মক, আরেকটা শূন্য আর মাঝখানে হচ্ছে অঋণাত্মক। এটাকে ধনাত্মক বলা হয় না, আবার এটাকে ঋণাত্মকও বলা হয় না। এর অর্থ হচ্ছে এটা অঋণাত্মক। ঠিক আছে? এখন তোমরা যদি কখনো কোথাও ডিবেটে যাও, তাহলে এই একটা জায়গায় মানুষকে আটকাইতে পারবা, এটা তো অঋণাত্মক। তো অঋণাত্মক শব্দের অর্থ কি? ধনাত্মক। অঋণাত্মক মানে কি? ধনাত্মক। অনেকেই তোমাকে বিচারে এই যুক্তি দিবে কি, তাহলে আমি দিতে পারবো যে অঋণাত্মক এবং ঋণাত্মকের মাঝখানেও একটা জিনিস থাকে। ঋণাত্মক এবং ধনাত্মক আর ঋণাত্মক, এই ধনাত্মক এবং ঋণাত্মকের মাঝেও একটা জিনিস থাকে, সেটা হচ্ছে অঋণাত্মক। ঠিক আছে? আমাদের দেশে নির্বাচন চলতেছে, কেউ নৌকা পছন্দ করে, কেউ ধানের শীষ, বা কেউ অন্যান্য কিছু। কিছু এমন লোক আছে যারা কিছুই না, কিছুই না, মাঝখানে, তাই না? স্যার এটাকে যদি অধনাত্মক বলি না। ধনাত্মক সংখ্যা দুই প্রকার। ধনাত্মক সংখ্যা দুই প্রকার। দুই প্রকার। স্যার বোর্ড শেষ হয়েছে। আমার লেখা শেষ হয়ে গেছে। মৌলিক আর হচ্ছে যৌগিক। তাহলে দেখো কোথায় ছিলাম, বাস্তব সংখ্যা থেকে শুরু করছিলাম। বাস্তব সংখ্যা দুই প্রকার, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা দুই প্রকার, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যা ভগ্নাংশের উদাহরণ দেওয়া লাগবে? না স্যার। আচ্ছা, এখন পূর্ণ সংখ্যা ভগ্নাংশ আমরা ভুলে গেছি। পূর্ণ সংখ্যার কথা বলতেছিলাম। পূর্ণ সংখ্যা দুই প্রকার, ধনাত্মক আর ঋণাত্মক। আবার ধনাত্মক সংখ্যা দুই প্রকার, মৌলিক আর যৌগিক। তো যদিও তোমরা পারো, তারপর আরেকবার স্মরণ করাই দেই। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাটাকে কখনো ভাঙা যায় না, যে সংখ্যাটাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আবার কেউ কেউ বলে এক ও ওই সংখ্যা ছাড়া। এক হচ্ছে এমন একটা নিরপেক্ষ, এটা দিয়ে দুনিয়ার সবকিছু গুণ করা যায়, ভাগ করা যায়। এটা গুণ করলেও যা, ভাগ করলেও তাই। এজন্য এক উল্লেখ না করলেও কিছু যায় আসে না। তাহলে যে সংখ্যার ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা না যায়, তাহলে সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যারে অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাইতে পারে। যেমন 6 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, 6 দিয়ে ভাগ করতে পারি। যদি বলি 8 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি, 8 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। ক্লিয়ার? তাহলে আরেকবার আমরা একটা রিভিশন দেই। কি বলছি? বলছি বাস্তব সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। বলছি মূলদ সংখ্যা হচ্ছে দুই প্রকার, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা হচ্ছে দুই প্রকার, ধনাত্মক আর ঋণাত্মক। ধনাত্মক সংখ্যা দুই প্রকার। ভগ্নাংশের মধ্যে কি ভাগ আছে? টাকা উচিত তো। ভগ্নাংশের মধ্যে ভাগ আছে। ভগ্নাংশ দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ যেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করছি 3/4, এটা তো সাধারণ ভগ্নাংশ। এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ আমরা এতক্ষণ নিয়ে আলোচনা করছি, এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের মধ্যেও ভাগ আছে, সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। আর ভাগ আছে, জায়গা যেমন আছে একটু দেখি না। সাধারণ ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার। সাধারণ ভগ্নাংশ দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। এটা নিয়ে আমরা একটু আগে কথা বলা শেষ করে ফেলছি। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তবে অপ্রকৃত ভগ্নাংশের আরেক নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ। রাইট? জি স্যার। তাহলে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা আমরা জানি, উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়, অর্থাৎ লব ছোট হর বড়। এটা হচ্ছে
প্রকৃত আর অপ্রকৃত হচ্ছে উপরটা বড় নিচেরটা ছোট। আবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক সমস্ত 4 রাইট। জি স্যার। তো আসলে সাধারণ ভগ্নাংশ মূলত 2 প্রকার, যদিও আমরা 3 প্রকার পাই। কিভাবে 3 প্রকার পাই? একটা প্রকৃত, একটা অপ্রকৃত আর একটা মিশ্র। তবে অপ্রকৃত এবং মিশ্র একসাথে, এই জন্য এটাকে 3 ভাগ করা হয় না, এটাকে 2 ভাগে করা হয়। ঠিক আছে, তাহলে এই ছিল সাধারণ ভগ্নাংশ। দশমিক